হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা পলিটি এমসিকিউ ডিসকাশন পার্ট 3 নিয়ে আলোচনা করব এবং এখানে কনস্টিটিউশনাল প্রিয়াম্বল সোর্স অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বরোড দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন ফ্রম দ্য কনস্টিটিউশন। তো ভারতীয় যুক্তরাষ্ট্র ইন্ডিয়ান ফেডারেশন, এই যে ধারণাটা অর্থাৎ এই যুক্তরাষ্ট্রীয় যে পদ্ধতি, এটা কোন দেশের থেকে গ্রহণ করেছে, কোন দেশ থেকে এটা নিয়েছে? ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড নাকি ইউনাইটেড কিংডম? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কানাডা। কানাডার যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতবর্ষের সংবিধান সেই কানাডার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থেকে ধারণাটা নিয়েছে ভারতীয় সংবিধানে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লোজলি ফলোজ দ্য কনস্টিটিউশনাল সিস্টেম অফ। তো ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে অধিক বিষয়গুলোকে ফলো করেছে, অনুসরণ করেছে? কোন দেশ থেকে? বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস করেছে, কিন্তু সবচেয়ে বেশি করেছে কোন দেশ থেকে? তো সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। Which of the following is a feature common to both the Indian Federation and the American Federation? তো ভারতীয় যুক্তরাষ্ট্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বৈশিষ্ট্য, মিল কোথায় রয়েছে, এই দুটো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মিল কোথায় রয়েছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ফেডারেল সুপ্রিম কোর্ট টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। তো একটা সুপ্রিম কোর্ট রয়েছে যেটা কিনা সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করে। আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা। সংবিধান কি বলতে চেয়েছে সেটা কিন্তু শেষ কথা বলে সুপ্রিম কোর্ট। তো আমেরিকাতেও এই ধরনের ব্যবস্থা, একই ব্যবস্থা রয়েছে, সেই জন্যে এর উত্তর হয়ে যাবে অপশন ডি, ফেডারেল সুপ্রিম কোর্ট টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। দ্য ইন্সপিরেশন অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ওয়াজ ডিরাইভড ফ্রম। তো স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব, এই বিষয়টা কোন দেশের কোন বিষয় থেকে নেওয়া হয়েছে? ইন্সপিরেশন কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? তো এটা হচ্ছে সঠিক উত্তর অপশন বি, ফ্রেঞ্চ রিভলিউশন। ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এই স্বাধীনতা, ভ্রাতৃত্ব এবং সমতা, এই ধারণাটা নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মনে রাখতে হবে। ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এই ধারণাটা নেওয়া হয়েছে। নেক্সট, ইন্ডিয়ান প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার আর দ্য রেপ্লিকা অফ দ্য হেডস অফ দ্য স্টেট অফ হুইচ কান্ট্রি? ভারতের যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট রয়েছেন তারা কোন দেশের মতো ক্ষমতা ভোগ করে থাকেন? অর্থাৎ আমাদের দেশের যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের যে পজিশন, যাদের যে ধরনের ক্ষমতা আছে সেটা কোন দেশের সাথে সমান, সেইটা কোন দেশের সাথে মিল রয়েছে তার? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ব্রিটেন। ব্রিটেনের সাথে কিন্তু এটা সিমিলারিটি রয়েছে। নেক্সট, দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন হ্যাজ দ্য সেম কনস্টিটিউশনাল অথরিটি অ্যাজ দ্য। আমাদের যে প্রেসিডেন্ট রয়েছেন তার সাংবিধানিক যে মর্যাদা সেটা কোন দেশের সাথে একরকম? তো এখানে প্রায় একই ধরনের প্রশ্ন করা হয়েছে। এখানে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার দুজনের কথা জিজ্ঞাসা করা হয়েছিল, এখানে শুধু প্রেসিডেন্টের কথা জিজ্ঞাসা করা যায়। তো অবশ্যই এটা অ্যান্সার হচ্ছে ব্রিটিশ মনার্ক। ব্রিটেনের মতো কিন্তু তার পজিশনটা, অর্থাৎ তিনি কিন্তু নামমাত্র ক্ষমতা ভোগ করে থাকেন, মূল ক্ষমতা থাকে প্রাইম মিনিস্টারের হাতে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ আ সেকুলার স্টেট? এর মধ্যে কোনটা ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তুলে ধরে? ফান্ডামেন্টাল রাইটস, 9th শিডিউল, দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল নাকি প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন? তো সেকুলার এই কথাটা রয়েছে কিন্তু আমাদের প্রিয়াম্বেলে, আমাদের প্রস্তাবনাতে সেকুলার কথাটা এসেছে, যদিও মূল সংবিধানে কিন্তু এই সেকুলার কথাটা লেখা ছিল না। যখন সংবিধান তৈরি হয়ে আসে তখন কিন্তু এটা ছিল না। এটা এসেছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, সেই সময় কিন্তু এই সেকুলার কথাটা যোগ করা হয়েছিল। এটা মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ইন আ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রিয়েল পাওয়ার অফ দ্য স্টেট আর ভেস্টেড ইন দ্য। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে মূল যে পাওয়ার, প্রকৃত যে ক্ষমতা,
সেটা কার হাতে থাকে? কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, নাকি প্রেসিডেন্ট, নাকি গভর্নমেন্ট, নাকি পার্লামেন্ট? তো খুব ইজি একটা প্রশ্ন করা হয়েছে এখানে যে মূল ক্ষমতা কার হাতে থাকে? মূল ক্ষমতা কিন্তু থাকে অবশ্যই কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কাউন্সিল অফ মিনিস্টার যে যারা থাকেন তাদের হাতে কিন্তু এই মূল ক্ষমতাটা থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বেসিক ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক ফিচার নয় কোনটা? বেসিক ফিচারের কথা বলা হয়েছে, কিন্তু বেসিক স্ট্রাকচারের কথা বলা হয়েছে। তো কি বলেছে এটা? প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, পার্লামেন্টারি গভর্নমেন্ট, ফেডারাল গভর্নমেন্ট, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। এখানে বেসিক ফিচার্স নয় কোনটা? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। এখানে বলা হয়েছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, অবশ্যই আমাদের গভর্নমেন্টটা কিন্তু প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট নয়, আমাদের অবশ্যই পার্লামেন্টারি গভর্নমেন্ট, এবং এটা ফেডারাল যুক্তরাষ্ট্রীয় গভর্নমেন্ট, একটা কেন্দ্র সরকার রাজ্য সরকার সহাবস্থান রয়েছে, পাশাপাশি রয়েছে, এবং জুডিশিয়ারি কিন্তু স্বাধীন, সেখানে কোনো পলিটিক্যাল হস্তক্ষেপ নেই। তো এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কনসেপচুয়াল একটা প্রশ্ন, মনে রাখতে হবে যে বেসিক ফিচার্সের মধ্যে এটা কিন্তু পড়ে না, সংবিধানের যে মূল বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু এটা পড়ে না। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফিচার অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট? পার্লামেন্টারি গভর্নমেন্টের মূল যে বৈশিষ্ট্য সেটা কি? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু লেজিসলেচার। আইনসভাতে কিন্তু যারা কার্যনির্বাহী রয়েছেন তারা কিন্তু দায়যুক্ত, তাদেরকে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হয়, তারা এটা কেন করছে, তাদেরকে বিভিন্ন ডেটা তথ্য দাখিল করতে হয় সংসদের কাছে। তো সেজন্য তারা কিন্তু লেজিসলেচারের কাছে অবশ্যই রেসপন্সিবল, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জুডিশিয়ারির কাছে তারা রেসপন্সিবল নয়, জুডিশিয়ারিতে কখনোই তারা গিয়ে তাদের তথ্য দাখিল করে না, কতটা উন্নয়ন তারা করেছে, কোথায় কি খরচ করেছে, কেন করেছে, কি কি চলছে এখন বর্তমানে, সেটা কখনোই জুডিশিয়ারির কাছে বলে না, সেটা লেজিসলেচারের কাছে বলে, সেটা কিন্তু আইনসভাতে বলে, সেটা লোকসভা রাজ্যসভা উভয় কক্ষেই কিন্তু এটা যারা মন্ত্রী রয়েছেন তাদেরকে এটা বলতে হয়, উত্তর দিতে হয় তাদের, কেন তারা এটা করছে, কি করছে না করছে সেইগুলো। তো সেই বিষয়টাই এখানে বলা রয়েছে, উত্তরটা হচ্ছে অবশ্যই অপশন বি। আর বাকি অংশগুলো খুবই সহজেই এলিমিনেট করা যায়। জুডিশিয়ারি কখনোই এক্সিকিউটিভ কাছে রেসপন্সিবল নয়, কারণ জুডিশিয়ারি একটা স্বাধীন বিষয়, এখানে এরা কাউকে কিন্তু জবাবদিহি করে না। লেজিসলেচার কখনোই এক্সিকিউটিভের কাছে জবাব দেয় না, লেজিসলেচার মানে সমস্ত যারা নির্বাচিত হয়ে আসছেন তাদের সবাইকে বলা যায়, তারা কখনোই এক্সিকিউটিভের কাছে বলেন না সব কিছু। অবশ্যই অপশন বিটা এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং, খুব গুরুত্বপূর্ণ, কোন জায়গা থেকে কি বিষয়গুলো নেওয়া হয়েছে সেটা এখানে ম্যাচ দ্য ফলোয়িং রয়েছে। তো ফেডারেশনের কথা বলা হচ্ছে, ফেডারেশন যুক্তরাষ্ট্র, সেটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? অবশ্যই ভারতের যে ফেডারেশন সেটা কোথা থেকে আমরা এর আগে দেখেছি, সেটা নেওয়া হয়েছে কানাডা থেকে। পার্লামেন্টারি যে ফর্ম সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা অবশ্যই ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, আমরা দেখেছি এটাও আগে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, স্টেটকে যে ডিরেকশন দেওয়া হচ্ছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, সেটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে অবশ্যই ইউএসএ থেকে। তো এখানে A4 না, এ হচ্ছে 3, তো A3 হচ্ছে সি এবং ডি, এই দুটো আছে। বি টু রয়েছে একমাত্র ডিতে, অর্থাৎ এখানে ডিটা কিন্তু সঠিক উত্তর হয়েছে, এবং C4 ডাইরেক্টিভ প্রিন্সিপাল আয়ারল্যান্ড এবং ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। নেক্সট, which of the following features does the Indian Constitution borrow from the Weimar Constitution of Germany? খুব গুরুত্বপূর্ণ, জার্মানি কনস্টিটিউশন থেকে কোন বিষয়টা ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ প্রভিশন কনসার্নিং দ্য সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, অর্থাৎ যখন ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হবে তখন ফান্ডামেন্টাল রাইটস, গুরুত্বপূর্ণ যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে দুটো বাদ দিয়ে সেখানে কিন্তু এগুলো সাসপেন্ড করে দেওয়া হয় ন্যাশনাল এমার্জেন্সির সময়। তো সেটা নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। নেক্সট, আবারও একটা ম্যাচ দ্য ফলোয়িং রয়েছে।
কোন জায়গা থেকে কোনগুলো নেওয়া হয়েছে সেটা সম্পর্কে রয়েছে। তো এখানে রুল অফ ল কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল আমরা আগে দেখেছি, আইরিশ কনস্টিটিউশন। কনকারেন্ট লিস্টে হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এবং ফান্ডামেন্টাল রাইটস এমার্জেন্সির সময় বন্ধ করা হবে সেটা নেওয়া হয়েছে, আমরা আগে দেখেছি এটা জার্মানিক কনস্টিটিউশন থেকে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ফিচার্স আর দেয়ার সোর্স ইজ রংলি ম্যাচড। এখানে ভুল একটা রয়েছে, সেটা কোনটা? এখানে জুডিশিয়াল রিভিউ ব্রিটিশ, কনকারেন্ট লিস্ট অস্ট্রেলিয়ান, এটা আমরা দেখেছি সঠিক। ডাইরেক্টিভ প্রিন্সিপাল আইরিশ কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ। তাহলে এখানে জুডিশিয়াল রিভিউ এটা ভুল রয়েছে। নেক্সট, হুইচ কনস্টিটিউশন হ্যাজ ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান কনসেপ্ট দ্য রুল অফ ল, পার্লামেন্টারি সিস্টেম অ্যান্ড ল মেকিং প্রসিডিওর। তো আইন তৈরির পদ্ধতি, রুল অফ ল, এই বৈশিষ্ট্যগুলো কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা আমরা আগে দেখেছি, এটা নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। The Constitution of India is designed to work as a unitary government. ইউনিটারি সংবিধান, ভারতের সংবিধান ইউনিটারি হয়ে যায়, অর্থাৎ আমাদের ফেডারেশন থেকে ইউনিটারি হয়ে যায়, তা সব কেন্দ্রে হাতে ক্ষমতা চলে যায়, কেন্দ্রই সব কিছু নিয়ন্ত্রণ করে। এটা কখন হয়? ইন নর্মাল টাইম, ভুল। ইন টাইম অফ ইমার্জেন্সি, ইমার্জেন্সির সময় কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি যদি ডাকা হয় তাহলে সমস্ত ক্ষমতা চলে যায় কেন্দ্রের হাতে। কেন্দ্রে যা ঠিক হয় সেটাই কিন্তু সমস্ত রাজ্যের, সমস্ত দেশে সেটাই লাগু হয়। তো সারা দেশে যখন ইমার্জেন্সি জারি করা হয়, ন্যাশনাল এমার্জেন্সি, তখন এই ঘটনাটা ঘটে থাকে। নেক্সট, which of the following features of the Constitution of India does not resemble the American Constitution? আমেরিকান সংবিধান থেকে নেওয়া হয়নি কোন জিনিসটা? লিখিত সংবিধান নেওয়া হয়েছে আমেরিকা থেকে, কারণ ব্রিটেনের লিখিত সংবিধান নেই, এটা আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, এটাও কিন্তু সরকারের যে ফেডারেল ফর্ম সেটা কিন্তু নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। সুতরাং এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি। Which of the following emerges clearly from the preamble? তো প্রিয়াম্বল থেকে এখানে কি কি উঠে আসছে বা কি কি আমরা জানতে পাচ্ছি সংবিধান থেকে? When the constitution was enacted, কখন সংবিধানটা তৈরি করা হয়েছিল? অর্থাৎ এখানে কিন্তু 26 নভেম্বর 1949, এই ডেটটা কিন্তু প্রিয়াম্বেলে বলা রয়েছে। দ্য আইডিয়ালস দ্যাট ওয়ার টু বি অ্যাচিভড, যেইগুলো আমাদের অ্যাচিভ করতে হবে, যে লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে, সেটা বলা রয়েছে সংবিধানে। দ্য সিস্টেম অফ গভর্নমেন্ট, এটাও বলা রয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলা রয়েছে। সোর্সেস অফ দ্য অথরিটি, কোথায় ক্ষমতার উৎসটা কোথায় সেটা বলা রয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটা। এটা থেকে প্রশ্ন করা হয় যে সোর্স অফ অথরিটি কে, সেটা কিন্তু জনগণ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশন ডি। সবগুলো এখানে ঠিক, সবকটাই কিন্তু আমরা প্রিয়াম্বল থেকে, প্রস্তাবনা থেকে জানতে পারছি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য প্রিয়াম্বল ইজ কারেক্ট? প্রিয়াম্বল সম্পর্কে সঠিক এখানে কোনটা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইট ইজ নট এনফোর্সেবল ইন এ কোর্ট অফ ল। তো এখানে কিন্তু প্রিয়াম্বলে যা বলা রয়েছে সেগুলো যদি মেনে না চলা হয় বা সে সম্পর্কে যদি কোনো সমস্যা দেখা দেয়, তো সেইগুলো নিয়ে কিন্তু কোর্টে যাওয়া যায় না। নেক্সট, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ borrowed দ্য আইডিয়া অফ প্রিয়াম্বল ফ্রম দ্য। তো প্রস্তাবনা থাকবে, আমাদের সংবিধানটা প্রস্তাবনা থাকবে, এই ধারণাটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ইউএসএ সংবিধান থেকে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে। নেক্সট, সেকুলারিজম মিনস, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায়? তো এখানে যেটা বিষয়, যেটা মূল বিষয়, সেটা হচ্ছে অপশন ডি, আ সিস্টেম অফ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ফিলোসফি, একটা সামাজিক এবং রাজনৈতিক দর্শন দ্যাট ডাজ নট ফেভার এনি পার্টিকুলার রিলিজিয়ান ফেথ, যেটা কোনো ধর্মের বিশ্বাসকে কিন্তু মেনে চলে না,
অর্থাৎ সরাসরি বলা যায় কোনো পার্টিকুলার ধর্মের যে ধারণা বা সিস্টেম সেটাকে কিন্তু গ্রহণ করে না আমাদের সংবিধান। তো এটা হচ্ছে সেকুলারিজম। পার্টিকুলার কোনো রিলিজিয়নকে এখানে প্রমোট করা হয় না। নেক্সট, ইন আ ফেডারেল স্টেট, একটা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রে স্টেটস আর মোর পাওয়ারফুল দ্যান সেন্টার, যেটা পিওর ফেডারাল স্টেট যেগুলো, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, সেখানে কিন্তু স্টেটগুলো সেন্টারের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয় এবং স্টেট কিন্তু চাইলে সেন্টার থেকে বেরিয়ে যেতে পারে এবং প্রত্যেকটা স্টেটের কিন্তু আলাদা সংবিধান থাকে। তো গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। তো স্টেট সেই জন্য সেন্টার থেকে কিন্তু বেশি পাওয়ারফুল। ইন্ডিয়া অপটেড ফর এ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট বিকজ অফ, তো ইন্ডিয়া এক ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট কেন নিয়েছে, কেন গ্রহণ করেছে? লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিয়নাল ডাইভার্সিটি। আমাদের ভারতবর্ষ বিরাট বড় দেশ, এখানে বৈচিত্র্যভাব, নানান দিকে বৈচিত্র্য রয়েছে এবং সেখানে ভাষাগত বৈচিত্র্য, আঞ্চলিক বৈচিত্র্য প্রাধান্য পেয়েছে, প্রাকৃতিক বৈচিত্র্য, সমস্ত কিছু নিয়ে বৈচিত্র্যপূর্ণ অঞ্চল। তো সেই জন্য শাসন কার্যের কিন্তু অসুবিধা হবে যদি এটা একটা শুধুমাত্র একটা সেন্ট্রালাইজড সিস্টেম হয়। ইউনিয়ন যদি শুধু থাকে, যদি কোনো স্টেট গভর্নমেন্ট না থাকে তাহলে সমস্যা দেখা দেবে। তো সেই জন্য কিন্তু এখানে ফেডারেল স্টেট ফর্ম অফ গভর্নমেন্ট নেওয়া হয়েছে, যেখানে রাজ্য সরকারও আছে, কেন্দ্র সরকারও আছে। নেক্সট, দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন রিডস। আমাদের প্রিয়াম্বল, সেখানে কি লেখা রয়েছে? সরাসরি প্রিয়াম্বলের ভাষা থেকে প্রশ্ন করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয়াম্বলের ভাষাটা অবশ্যই প্রত্যেকের জানা উচিত। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অপশন ডি সঠিক উত্তর। উই দ্য পিপল অফ ইন্ডিয়া ইন আর কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট, ইনাক্ট অ্যান্ড গিভস আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন। খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রিয়াম্বলটা কিন্তু পুরোটাই জানতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এখানে সঠিক উত্তর কোনটা? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। Preamble is the part of the basic structure of the Constitution and can be amended. No change in the basic structure is made. তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের যে প্রিয়াম্বেল, অনলি ইফ নো চেঞ্জ ইন দ্য বেসিক স্ট্রাকচার ইজ মেড। তো আমাদের প্রিয়াম্বেলটা কি বেসিক স্ট্রাকচারের অন্তর্ভুক্ত। বিভিন্ন কেসগুলো ছিল, লক্ষ্মীকান্ত দেখলেই বোঝা যাবে যে বিভিন্ন কেস ছিল, নানান সময় কেস উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে কি প্রিয়াম্বেল কিন্তু আমাদের সংবিধানের অংশ এবং বেসিক স্ট্রাকচারের অংশ, এবং এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যায় কিন্তু বেসিক স্ট্রাকচারটা বজায় রেখে। এবং এখনো পর্যন্ত মাত্র একবারই প্রিয়াম্বেল অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেটা করা হয়েছে 42তম সংবিধান সংশোধনী 1976-এ। মনে রাখতে হবে। The word socialist, secular and unity, integrity of the nation were added to our constitution by. তো এখানে যেটার কথা আমি এর আগেই উল্লেখ করেছি যে সোশ্যালিস্ট, সেকুলার, এই যে কথাগুলো, এটা এবং ইউনিটি, ইন্টিগ্রিটি অব দ্য নেশন, এই কথাগুলো কততম সংবিধান সংশোধনীতে অ্যাড হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে 42তম সংবিধান সংশোধনী, এবং ডেটটাও, সালটাও মনে রাখতে হবে 1976 সাল, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। সেখানে কিন্তু এইগুলো আসছে, এই শব্দগুলো আসছে, সোশ্যালিস্ট, সেকুলার, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অব দ্য নেশন। The preamble of the Constitution of India envisages that তো প্রিয়াম্বলটা কি তুলে ধরেছে? ইট হ্যাজ সেপারেট এন্টিটি ইন দ্য কনস্টিটিউশন, এর কিন্তু সংবিধানে একটা আলাদা উপস্থিতি রয়েছে, এটা কিন্তু প্রিয়াম্বল আমাদের বলে দিচ্ছে। নেক্সট, দ্য কারেক্ট nomenclature of Indian according to the preamble is. তো এখানে প্রিয়াম্বেলে যেভাবে বলা রয়েছে সেই ওয়ার্ডগুলো আমাদের ঠিক ঠিকভাবে সাজাতে হবে, কোনটা এখানে সঠিক সেটা আমাদের বলতে হবে। সঠিকটা হচ্ছে অপশন সি, সভারেন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তো এখানে তিনটে এস প্রথমে আসছে, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এরপর ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক রিপাবলিক বিকজ, ইন্ডিয়াকে ডেমোক্রেটিক রিপাবলিক কেন বলা হয়, অর্থাৎ এর মূল বৈশিষ্ট্যটা কি? এর মূল বৈশিষ্ট্য হচ্ছে হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড
বাই দ্য পিপল। এখানে কিন্তু সাধারণ মানুষ যিনি হেড তাকে নির্বাচন করেন, সাধারণ মানুষ নির্বাচন করে নিয়ে আসেন, সেই জন্য ভারতবর্ষকে ডেমোক্রেটিক রিপাবলিক বলা হচ্ছে। নেক্সট, দ্য প্রিয়াম্বল অফ আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধান, আমাদের প্রিয়াম্বল, সেখানে কি বলা হচ্ছে? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কন্টেইনস দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের স্পিরিটটা কিন্তু এখানে বলা রয়েছে, এর মধ্যে প্রিয়াম্বলের মধ্যে সেটা কিন্তু বলা রয়েছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। এখানে প্রিয়াম্বলের অংশ নয় কোনটা? এখানে অবশ্যই আমরা ভাষাগুলো দেখলেই বুঝতে পারবো। ফেডারালিজম, ফেডারালিজম এই শব্দটা কিন্তু আমাদের প্রিয়াম্বলে নেই। নেক্সট, দ্য সোর্স অফ ইন্ডিয়ার সভারেনিটি লাইজ ইন দ্য, ভারতের সার্বভৌমত্ব কিসের উপর নির্ভর করে, কি সোর্সের উপর এখানে আসছে? এটা কোথায় রয়েছে? এটা এটা রয়েছে প্রিয়াম্বলে, ইন্ডিয়ার সভারেনিটি। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং মুভ দ্য অবজেক্টিভ রেজলিউশন হুইচ ফর্ম টাইল বেসিস অফ দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিসেম্বর 13, 1946। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমরা আগেও দেখেছি, যদিও অন্য পার্ট ডিসকাশনের সময় এটা আমরা দেখেছি। অবজেক্টিভ রেজলিউশন কে এনেছিলেন, যেটা পরবর্তীকালে প্রিয়াম্বল হিসেবে উঠে আসছে, এবং যেটা দেওয়া হয়েছিল, এখানে ডেটটা গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে, ডিসেম্বর 13, 1946। ডিসেম্বর 13, 1946-এ এই অবজেক্টিভ রেজলিউশনটা দেওয়া হয়েছিল, যেটা পরবর্তীকালে প্রিয়াম্বল হিসেবে আসছে। সেটা কে দিয়েছিলেন? সেটা আমরা জানি, জওহরলাল নেহেরু। নেক্সট, এখানে আবার একটা ম্যাচ দ্য ফলোইং রয়েছে, এগুলো যদি আমরা আগে করেছি। অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, আমাদের সংবিধান সংশোধনী, এটা কোথা থেকে আসছে? এটা আসছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল আসছে আইরিশ কনস্টিটিউশন থেকে। ইউনিয়ন স্টেট রিলেশনশিপ আসছে কানাডা থেকে, অর্থাৎ ফেডারেশন যেটা। এমার্জেন্সি পাওয়ারের প্রেসিডেন্ট, এটা আসছে জার্মানির সংবিধান থেকে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিপাবলিকান, আমাদের সংবিধানটা রিপাবলিকান নেচার, রিপাবলিক নেচার। তো এটা কেন? প্রজাতান্ত্রিক কেন? হ্যাজ নো হেরিডিটারি এলিমেন্ট, অর্থাৎ যেটা প্রজাতন্ত্র, রাজতন্ত্রে কি হয়, বংশ পরম্পরায় শাসন কার্য চলে, কিন্তু যেহেতু এটা প্রজাতন্ত্র, সেখানে বংশ পরম্পরায় কিছু হয় না, এখানে মানুষ নিয়ন্ত্রণ করে, মানুষ নির্বাচন করে, তো সেখানে কোনো হেরিডিটারি বংশগত বিষয় সেখানে নেই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, এখানে সঠিক উত্তর নয় কোনটা? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আর্টিকেল 25 would enable the court to ensure freedom guaranteed under that article। আর্টিকেল 25-এর মধ্যে যে ফ্রিডমটা রয়েছে, সেটা কোর্টের কাছে গ্যারেন্টিটা কোর্ট প্রদান করে থাকে, এটা এখানে বলা রয়েছে। এবং এটা কিসের ভিত্তিতে বলা রয়েছে? দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রেড উইথ। তো এটা কিন্তু নয়, সঠিক নয়। আর্টিকেল 25-এর কথাটা যেটা বলা রয়েছে, এটা কিন্তু সঠিক নয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার সি। নেক্সট, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল সিটিজেনশিপ ইজ অ্যাডপ্টেড ফ্রম, একক নাগরিকত্ব, একটাই নাগরিকত্ব থাকবে, আমাদের স্টেটের এবং সেন্টারের আলাদা আলাদা নাগরিকত্ব থাকবে না, যেমনটা থাকে ইউএসএতে। এটা, এই বিষয়টা কোন জায়গা থেকে গ্রহণ করা হয়েছে?
সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের কনস্টিটিউশন থেকে এটা নেওয়া হয়েছে। নেক্সট, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কম্প্রাইজেস অফ, ভারতবর্ষের যে সংবিধান সেখানে কি কি রয়েছে? তো এটা যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন এ। 395টা আর্টিকেল, 22টা পার্ট এবং 12টা শিডিউল রয়েছে। যদিও এটা এখন বর্তমানে পরিবর্তিত হয়ে গেছে, বর্তমানে 448 আর্টিকেল, পার্ট হয়ে গেছে 25টা এবং 12টা শিডিউল রয়েছে। এটা কিন্তু বর্তমান একেবারে রিসেন্ট কারেন্ট টাইমের রয়েছে, কিন্তু মূল সংবিধানের পরে কিন্তু এই বিষয়টাই ছিল। 395টা আর্টিকেল, 22টা পার্ট এবং 12টা শিডিউল। From which of the countries Constitution of India had adopted fundamental duty? ফান্ডামেন্টাল ডিউটি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ইস্টফাইল ইউএসএসআর। পূর্বতন যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেখান থেকে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিগুলো নেওয়া হয়েছে। The word socialist was adopted to the preamble. It may name to সোশিয়ালিস্ট, সমাজতান্ত্রিক, এই কথাটা প্রিয়াম্বেলে আনা হয়েছে। এর মূল উদ্দেশ্যটা কি? সমাজতান্ত্রিকের মূল উদ্দেশ্যটা কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে এলিমিনেট ইনইকুয়ালিটি ইন ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাস, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে সমতা কে রাখা বা অসমতাকে দূর করা, বা সমতা আনা, সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। সোশিয়ালিস্টের মিনিং হচ্ছে এটাই। এখানে সঠিকভাবে ম্যাচ করা আছে কোনটা? এটা সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন ডি, সেকুলার। স্টেট ইজ উইদাউট এনি রিলিজিয়ন্স অফ ইটস ওন। স্টেটের কিন্তু কোনো নিজস্ব ধর্ম নেই, সেটা কে বলা হবে সেকুলার স্টেট। নেক্সট, দ্য প্রিয়াম্বল ইনসিডেন্স সার্টেন আইডিয়াস দ্যাট ওয়ার ফার্স্ট স্পেলড আউট। তো প্রস্তাবনার যে আইডিয়াটা সেটা প্রথম কোন জায়গা থেকে এসেছিল? সেটা অবশ্যই অবজেক্টিভ রেজলিউশন থেকে এসেছিল। নেক্সট, দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন দ্যাট রিফ্লেক্টস দ্য মাইন্ড অ্যান্ড আইডিয়াস অফ দ্য ফ্রেমার্স। তো সংবিধানের কোন অংশতে আমাদের যে ফ্রেমার্স আছেন, যারা সংবিধান তৈরি করেছেন, তাদের মানসিকতা এবং তাদের যে দর্শন সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো কোন জায়গা থেকে? তো এটা উত্তর অবশ্যই প্রিয়াম্বল থেকে আমরা এটা জানতে পারি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডিটারমাইন্স দ্যাট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল। ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে যুক্তরাষ্ট্রীয় সেটা কোন বৈশিষ্ট্য থেকে পাওয়া যাচ্ছে? এটা উত্তর হচ্ছে অপশন ডি, কারণ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার এবং স্টেট, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করা আছে। এটা কিন্তু একটা ফেডারেল স্টেটের বৈশিষ্ট্য। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিগার্ডেড অ্যাজ, ভারতের সংবিধানকে কীরকম বলা যেতে পারে? সঠিক উত্তর হচ্ছে ফেডারাল ইন ফর্ম অ্যান্ড ইউনিটারি ইন স্পিরিট। তো গঠনগত দিক থেকে এটা যুক্তরাষ্ট্রীয়, কারণ কেন্দ্র রাজ্য সরকার রয়েছে, দুটো আলাদা আলাদা রয়েছে, এদের ক্ষমতার ভাগ রয়েছে। কিন্তু স্পিরিটের দিক থেকে এটা ইউনিটারি বা একীভূত বা কেন্দ্র প্রবণ। সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি। আচ্ছা, তো এখানে প্রিয়াম্বলের সোর্সের পোর্শনটা আমরা কমপ্লিট করলাম। পরবর্তী সময়ে আমরা সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, এই সমস্ত ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে আলোচনা করব, তার বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এই অংশটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।